রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। অবশেষে উড়ল ইরানের সিমোর্গ। আকাশে যেন পৌরাণিক পাখির ডানা, বাস্তবে তেহরানের প্রযুক্তির জয়। অবশেষে ইরান পেরেছে যা ছিল একসময় কল্পনা, যা ছিল অসম্ভবের সীমান্তে, আজ তা বাস্তব। আয়াতুল্লাহ আলী খামেনির তেহরান এবার আকাশে তুলেছে নিজস্ব ডানায় তৈরি এক বিস্ময়, নাম সিমোর্গ। ফার্সি পুরাণের পৌরাণিক পাখি, যার ডানায় নাকি লুকিয়ে থাকে আগুন, জ্ঞান আর অমরত্বের ছোঁয়া। আজ সেই সিমোর্গ শুধু গল্পে নয়, উঠছে সত্যিকার আকাশে। মঙ্গলবার মধ্য ইরানের শাহির শহরের বিমান ঘাঁটিতে গর্জে উঠল দুটি শক্তিশালী ইঞ্জিন। গর্জনের সাথে উঠে গেল ইরানের গর্ব, তার প্রযুক্তি, তার স্বাধীনতার প্রতি। উপস্থিত ছিলেন প্রতিরক্ষা ও পরিবহন মন্ত্রণালয়ের উপমন্ত্রী সহ শীর্ষ সামরিক কর্মকর্তারা। মুহূর্তটা যেন শুধু এক উড়ান নয়, এক জাতির পুনর্জন্ম। ইরানের আকাশে যে পাখি উড়ল, তার ভেতরে শুধু ধাতু নয়, আছে এক জাতির প্রতিশোধের ইতিহাস। একসময় নিষেধাজ্ঞায় জর্জরিত দেশটি আজ সেই বাধার ভেতর দিয়েই বানিয়েছে নিজস্ব কার্গো বিমান, নিজস্ব প্রযুক্তিতে, নিজস্ব হাতে, নিজস্ব স্বপ্নে। ইরানের সিভিল এভিয়েশন অর্গানাইজেশন জানিয়েছে, সিমোর্গকে বহরে যোগ দেওয়ার আগে 100 ঘন্টা পর্যন্ত বিভিন্ন পরিস্থিতিতে উড়ান পরীক্ষা করতে হবে। 15 বছরের পরিশ্রমে তৈরি এই বিমান এখন তেহরানকে নিয়ে গেছে বিশ্বের সেই 20টি দেশের তালিকায়, যারা নিজেদের নকশের বিমান তৈরি করতে পারে। প্রেস টিভি জানায়, সিএএ প্রধান হোসেন পুরফরজানে বলছেন, এই উড়ান শুধু প্রযুক্তির নয়, আত্মনির্ভরতার জয়। আমরা দেখিয়ে দিয়েছি নিষেধাজ্ঞা আমাদের থামাতে পারে না। সিমোর্গ কেবল একটি কার্গো বিমান নয়, এটি ইরানের নতুন কৌশলগত বার্তা। পশ্চিমা বিশ্বের চোখে চোখ রেখে বলা, আমরাও পারি নিজেদের শক্তিতে। বিমানটিতে রয়েছে দুটি 2500 হর্স পাওয়ারের ইঞ্জিন। এটি 6 মেট্রিক টন পণ্য 3900 কিলোমিটার দূরত্ব পর্যন্ত বহন করতে পারে। সর্বোচ্চ টেক অফ ওজন 21.5 মেট্রিক টন। হালকা, দ্রুত এবং চটপটে এই বিমানকে বলা হচ্ছে ইরানের আবহাওয়ার জন্য একদম আদর্শ। 2022 সালের মে মাসে সিমোর্গ প্রথম ফার্স্ট ট্যাক্সি টেস্ট সম্পন্ন করেছিল। এরপর থেকে চলছিল এ সার্টিফিকেশন প্রক্রিয়া। এখন সেটি প্রায় শেষের পথে। বিশেষজ্ঞরা বলছেন, এই বিমান ইরানের সামরিক সক্ষমতায় নতুন মাত্রা যোগ করবে। দেশের স্থল ও নৌবাহিনীর ঘাঁটিগুলোর মধ্যে দ্রুত সরঞ্জাম, রসদ বা সেনা পরিবহনে এটি হবে গেম চেঞ্জার। এমনকি ভবিষ্যতে এটি স্বল্প পল্লার যাত্রী পরিবহনেও ব্যবহার হতে পারে। আর সেখানেই ইরানের পরিকল্পনার গভীরতা। যখন পশ্চিমা বিশ্ব নিষেধাজ্ঞার দেয়াল তুলে তেহরানকে আটকে রাখতে চায়, তখন ইরান নিজের আকাশে তৈরি করছে বিকল্প এক মহাবিশ্ব, যেখানে প্রযুক্তি, গর্ব আর প্রতিরোধ মিলে গড়ে তুলছে নতুন বাস্তবতা। আজ আকাশে উঠছে সিমোর্গ, কিন্তু আসলে উঠছে এক দেশের আত্মবিশ্বাস। এই উড়ান প্রমাণ করছে ইরানের শক্তি শুধু ক্ষেপণাস্ত্রে নয়, তার শক্তি মেধায়, প্রযুক্তিতে আর নিজের ভাগ্য নিজে গড়ে তোলার সাহসে। তেহরানের আকাশে আজ আবারও শোনা গেল সে অমর সুর, আমরা উড়ব কারণ আমাদের ডানা নিজেদের হাতে তৈরি। রাফায় আবারও আগুন, যুদ্ধবিরতির ছাই থেকে জেগে উঠল হামাস। গাজার দক্ষিণে রাফা, যুদ্ধবিরতি ভেঙে পড়েছে, আর সেই ধ্বংসস্তূপের ভেতর থেকে উঠে এসেছে পুরনো ছায়া হামাস। ইসরায়েল দাবি করেছে, রাফায় তাদের সেনাদের উপর হামলা চালিয়েছে হামাসের যোদ্ধারা। আরপিজি রকেটের গর্জন, স্নাইপারের গুলি, সব মিলে সেই দুপুরটা পরিণত হয়েছে যুদ্ধক্ষেত্রে। ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে 37 বছর বয়সী মাস্টার সার্জেন্ট ইয়োনা এফ্রেইম বেলবাউন ঘটনাস্থলে নিহত হয়েছে। পশ্চিম তীরের নেরিয়া বসতির এই সৈন্য ছিলেন ভারী অস্ত্র চালনায় বিশেষজ্ঞ। আইডিএফ বলছে, হামাসের যোদ্ধারা সুড়ঙ্গ থেকে উঠে এসে আচমকা আক্রমণ চালায়, আরপিজি ছোড়ে, দূর থেকে গুলি ছোড়ে। মুহূর্তেই বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে রাফার জেনিনা এলাকায়, যা এখন ইসরায়েলের দখলে। কিন্তু এখানেই প্রথম টুইস্ট। হামাস বলছে তারা কোনো হামলা চালায়নি। তাদের দাবি ইসরায়েল মিথ্যা বলছে, কারণ তারা নিজেরাই যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। আমরা গাজায় কোথাও আইডিএফ এর উপর হামলা চালাইনি, জানিয়েছে হামাসের মুখপাত্র। তবু রাফার আকাশ জানে সত্যিটা। ইসরায়েলি কামান গর্জে উঠেছিল, গোলা বর্ষণে কেঁপে উঠেছিল গোটা এলাকা। হামাস নিয়ন্ত্রিত বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, অন্তত 30 জনের প্রাণ গেছে সেই গোলায়। শিশুরা, নারী, সাধারণ মানুষ। রক্তে রাঙা হয়েছে রাফার গুলি। এ যেন এক দম বন্ধ করা দ্বৈরথ। এক পাশে ইসরায়েলের কামান আর অন্য পাশে হামাসের ছায়া যুদ্ধ। ইসরায়েল বলছে হামাস যুদ্ধবিরতি ভেঙেছে, হামাস বলছে ইসরায়েলি আগুন ধরিয়েছে।
আর মধ্যপ্রাচ্যের বাতাসে আবারও গন্ধ ছড়িয়ে পড়ছে ধোঁয়ার, বন্দুকের, প্রতিশোধের। এরই মধ্যে সামনে এলো আরেকটি টুইস্ট। জিম্মিদের দেহ নিয়ে চলছে নতুন টানাপোড়ে। ইসরায়েল বলছে হামাস যুদ্ধবিরতির অংশ হিসেবে এখনো সব মৃতদেহ ফেরত দেয়নি। হামাস বলছে ইসরায়েলি বোমা বর্ষণে অনেক কবরস্থানই ধ্বংস হয়ে গেছে, তাই নিখোঁজদের দেহ খুঁজে পাওয়া কঠিন। আর দূরে ওয়াশিংটনে দাঁড়িয়ে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিলেন ইসরায়েল আত্মরক্ষায় যা করেছে তা সঠিক। হামাস ছোট একটা অংশ, কিন্তু যদি তারা ভালো আচরণ না করে তাহলে তাদের জীবনই শেষ হবে। তার কথায় যুদ্ধবিরতির শেষ ছোঁয়াটুকু যেন মিলিয়ে গেল। কিন্তু গাজার বুকে হামাস এখনো টিকে আছে। সুড়ঙ্গের নিচে, ধ্বংসস্তূপের ভেতরে তাদের ছায়া ঘুরে বেড়ায়। প্রতিবারই যখন মনে হয় তারা শেষ, তখনই তারা আবার জেগে ওঠে, আরো সংগঠিত, আরো সাহসী হয়ে। রাফার মাটিয়াজ বলছে যুদ্ধবিরতি হয়তো কাগজে আছে, কিন্তু বাস্তবে নেই। কারণ গাজার মাটিতে শান্তি যতবার জন্ম নেয়, ততবারই জন্ম নেয় তার শত্রু, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকা এক ছায়া নাম, যার নাম হামাস। এই মুহূর্তে গাজা যেন আবার এক অগ্নিগর্ভ শহর। আকাশে ড্রোন, মাটিতে ট্যাঙ্কের গর্জন, আর কোথাও গভীরে অন্ধকার সুড়ঙ্গের নিচে আবার প্রস্তুত হচ্ছে তারা, একদল যোদ্ধা যারা প্রতিশোধ নিতে জানে, যারা পরাজয় মানে না, যাদের নাম হামাস। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ইরান রেডিও বাংলার নিয়মিত আয়োজন মুখোমুখি অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি শাহাদাত হোসেন। প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো সাবেক একজন সেনা কর্মকর্তা, আন্তর্জাতিক বিশ্লেষক এবং জনতার দলের মুখপাত্র ডেলেইচ খানের সঙ্গে। জনাব খান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। কেমন আছেন? আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আমি সেকেন্ড টাইম আসলাম আপনার প্রোগ্রামে। জি, খুব ভালো লাগছে। আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমরা আজকে বেশ কয়েকটা বিষয়ে কথা বলবো। মূলত বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা, এবং আপনি জানেন যে অতি সম্প্রতি যুদ্ধ বিমান কেনার একটা বিষয়ে আলোচনা হচ্ছে, সে বিষয়টা নিয়ে কথা বলবো। এবং আন্তর্জাতিক বিষয় তো থাকবেই, বিশেষ করে মধ্যপ্রাচ্য ইস্যুতে আমরা কথা বলবো, এবং বাংলাদেশের সমসাময়িক বিষয় নিয়েও কথা বলবো। আমরা শুরু করতে যাই বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে। আপনি জানেন যে কয়েকদিন আগে সেনাপ্রধান বলেছেন যে যুদ্ধ বিমান কেনার যে বিষয়টি, সেটি সরকারের পক্ষ থেকে অনুমোদন পাওয়া গেছে। যুদ্ধ বিমান কেনা নিয়ে জাতীয় গণমাধ্যমগুলো সংবাদ প্রচার করছে। আমরা দেখেছি J-10C এবং পাকিস্তানের F-17 থান্ডার যুদ্ধ বিমান এবং ইউরো ফাইটার কেনার ব্যাপারেও কথা আসছে। আমরা এই সামগ্রিক বিষয়টা নিয়ে আপনার কাছে জানতে চাই, সবশেষ খবরাখবর, বা আমরা কবে নাগাদ আসলে এই যুদ্ধ বিমান পেতে পারি? সাধারণ মানুষের আসলে অনেক আগ্রহের বিষয়। ধন্যবাদ। মডার্ন ব্যাটেলফিল্ডের পুরো ডিনামিক্সটা এখন চেঞ্জ হয়ে গেছে। প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ওই সময়গুলো চলে গেছে। সম্প্রতি আমরা কি দেখলাম? ভারত পাকিস্তান যুদ্ধের কথাই যদি ধরি আমি, তাহলে ভারতের রাফাল বিমান ফেলে দিল পাকিস্তানের চাইনিজ বিমান। এক্স্যাক্টলি। তো এবং দুইটা বাহিনী কিন্তু ওই যে বন্দুক কামান নিয়ে সামনাসামনি যুদ্ধ করে নাই, আকাশেই যুদ্ধ হয়ে গেল, আকাশেই যুদ্ধের সমাধান। দ্যাট ব্রিংস দ্য ভেরি এসেন্স অফ আন্ডারস্ট্যান্ডিং যে আকাশ ফিউচার ব্যাটেলফিল্ডে কত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো এইটাকে যদি আমরা মাথায় রাখি, তাহলে কেন আকাশ প্রতিরক্ষা গুরুত্বপূর্ণ এটা আর এর চেয়ে বেশি ব্যাখ্যা করার প্রয়োজন নাই। কারণ ফিউচার ব্যাটেলফিল্ড মাটিতে না, আকাশে। ঠিক আছে? তো এইটুকু আন্ডারস্ট্যান্ডিং নিয়ে এবার যদি আমরা আমাদের পরিস্থিতি বোঝার চেষ্টা করি, তাহলে ওয়্যার উই আর। আমি এর আগেও একবার রেফার করেছিলাম যে বিএনপির সিকিউরিটি অ্যাডভাইজার এখন উনি জেনারেল ফজলে এলাহি আকবর, উনি ওনার একটা ইন্টারভিউতে একবার বলেছিল যে আমাদের আকাশ প্রতিরক্ষা নিয়ার জিরো, প্রায় শূন্যের কাছাকাছি। দ্যাট ইজ ডেঞ্জারাস। এখন প্রশ্ন থাকতে পারে যে কেন এতদিন হয়নি? নৌবাহিনীর তো নতুন সাবমেরিন কেনা হয়েছিল, আর্মির জন্য নতুন নতুন জিনিস কিছু কেনা হয়েছিল, বাট এয়ারফোর্সেরটা কেন যেন হয়নি? না হওয়ার পেছনে কারণ একটা হতে পারে যে অর্থনৈতিক সীমাবদ্ধতা, আর একটা কারণ হতে পারে যে আমাদের যারা লিডারশিপ ছিল তাদের দূরদর্শিতার অভাব, আবার এরকমও কারণ হতে পারে যে হয়তো কেউ কেউ ভাবছিল যে দরকার নাই, কি দরকার এত কেনাকাটা করা, কার বিরুদ্ধে কিনবে, স্বামী স্ত্রীর সম্পর্ক স্থাপিত হয়েছে, এরপরে আর লাঠি কোরাল কেনার কি দরকার, মেবি হইতে। তো এই আন্ডারস্ট্যান্ডিং এর প্রেক্ষিতে 5ই আগস্টের পরে আন্ডারস্ট্যান্ডিং গুলো চেঞ্জ হয়ে গেছে, একেবারেই চেঞ্জ হয়েছে। ঠিক আছে? 5ই আগস্টের আগ পর্যন্ত আমরা প্রস্তুত হচ্ছিলাম সিকিমের মতো করে,
ধীরে ধীরে আমাদের তো প্রায় 18 কোটি 16 কোটি 18 কোটি জনগণ, তার ভিতরে আপনি ধরেন যে 90% অ্যাবাভ হচ্ছে মুসলিম। এই জনগণ তো ভারত চায় না, এই মুসলিম জনগণ তো সে চায় না, সে শুধু আমাদের ল্যান্ডটা যেটা আছে এটা ব্যবহার করতে চায়। তাও কি হিসেবে ব্যবহার করতে চায়? এটা ট্রানজিট হিসেবে ব্যবহার করতে চায়। তার মেইনল্যান্ড ইন্ডিয়া থেকে সেভেন সিস্টার্সে যাওয়ার জন্য আমার ভেতর দিয়ে রাস্তা দরকার, যেহেতু তারা ল্যান্ডলক রাইট সেভেন সিস্টার্স। তো মানে এই রকম একটা পরিস্থিতি থেকে আমরা আস্তে আস্তে ধরেন যে আমরা ওরকম ভাবতে শুরু করতেছিলাম যে আমরা তো পার্ট অফ ইন্ডিয়া। আমাদের টেক্সট বুকেও ইন্ডিয়ান জিনিসপত্র আসতে শুরু করছিল, ঠিক আছে, সংস্কৃতিতে ইন্ডিয়ান জিনিসপত্র আসতে শুরু করছিল। আমাদের মন, মেধা, মনন সব কিছুতে আমরা আস্তে আস্তে ভাবতে শুরু করতেছিলাম যে কয়েকদিন পরে সিকিমের মতো করে যদি সংসদে প্রস্তাব তোলা হতো যে আমরা ভারতীয় একটা প্রদেশ হিসেবে যোগদান করলে কেমন হয়। আমার ধারণা আগের সরকারের যে পরিমাণ সংখ্যাগরিষ্ঠতা ছিল তারা এটা পাস করে ফেলতো এবং শেখ হাসিনা লেন্দুবদর্জির মতো চলে যেত আর আমাদের দেশ ভারতের অংশ হয়ে যেত, ঠিক আছে। আপনার রিসেন্টলি যদি ত্রিপুরার যে এক রাজনৈতিক নেতা সে যেটা বলল যখন 1971 সালে নাকি স্বাধীনতা যুদ্ধের পরপরই তাদের পরিকল্পনা ছিল যে ফেনী থেকে চিটাগং পুরোটা নিয়ে নেওয়ার, কারণ ত্রিপুরার খায়েশ সমুদ্র দেখার। তো বাংলাদেশের উপর দিয়ে এসে দেখতে পাচ্ছে না, ঘুরে গোয়ায় যেতে হয়, এটা তার প্রচন্ড মনোকষ্টের কারণ। ইভেন 2025 সালে এসে সে বলতেছে যে এখনো সুযোগ আছে, বাংলাদেশের হিন্দু এবং ত্রিপুরা জনগোষ্ঠী যারা আছে তাদের সহায়তা নিয়ে তারা নাকি এখনো চাইলে দখল করে ফেলতে পারে, হুমকিও দিয়েছে। এবং এটা বলার পরপরই কিন্তু ভারত চট্টগ্রাম উত্তপ্ত হয়ে উঠল। ফিরে আসছি আকাশ প্রতিরক্ষার ব্যাপার। এক পাশে ভারতের মতো মানে একটা কুবন্ধু রাষ্ট্র, আরেক পাশে মিয়ানমার আছে, যুদ্ধবাজ মিয়ানমার। এই দুটার মাঝখানে আমাদের রাষ্ট্রটা আছে। আমাদের আকাশ সীমা যেটা আছে, এই আকাশ সীমা অরক্ষিত, একেবারে যেহেতু আমাদের কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটা ওদের তুলনায় নিয়ার জিরো। এই প্রেক্ষিতে এসে 5ই আগস্টের পরে সরকারের যদি বোধোদয় হয়ে থাকে তাহলে এটা আমাদেরকে পজিটিভলি নিতে হবে। কারণ এখনকার জামানায় আপনার সুরক্ষিত আকাশ মানে হচ্ছে স্বাধীনতা ও সার্বভৌমত্ব। এখন আমার মনে হয় বিমান বাহিনীর ভাববার সময় আসছে যে বাংলার আকাশ রাখিব মুক্ত। শুধু এটা না, বলতে হবে বাংলার আকাশ রাখিব দুর্ভেদ্য। এখন বাংলার আকাশ যদি আপনি দুর্ভেদ্য রাখতে চান তাহলে আপনার আকাশ প্রতিরক্ষা বাড়াতে হবে। এই আকাশ প্রতিরক্ষার 2 ধরনের এলিমেন্ট আছে। একটা হচ্ছে কিছু স্ট্যাটিক এলিমেন্ট থাকে, যেমন ধরেন এয়ার ডিফেন্স সিস্টেম। এক্স্যাক্টলি, অনেকেই আমরা বুঝতে ভুল করি যে এয়ার ডিফেন্সের ভিতরে বিমান আসে কিনা। হ্যাঁ, এয়ার ডিফেন্সের ভিতরে বিমান আসে, কারণ শত্রু বিমান যখন আকাশে আসবে তখন শুধুমাত্র আপনি কিন্তু গুলি করে অথবা মিসাইল দিয়ে বিমান ফেলতে পারবেন না, আপনাকে আপনার বিমানও আকাশে তুলতে হবে। এটা হচ্ছে একটা রিকোয়ারমেন্ট। 2 নম্বর রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার যখন ওই রিচ থাকবে যে আপনি যদি ঢাকায় বোমা ফেলেন তাহলে আমি দিল্লি অথবা রেঙ্গুনি গিয়ে বোমা ফেলায় আসবো, ন্যাপেদুতে গিয়ে বোমা ফেলায় আসবো। এই সামর্থ্য যখন আপনার থাকবে তখন আপনাকে এটা একটা ডেটারেন্স, তখন আর আপনাকে কেউ এটাতে আক্রমণ করবে না। সুতরাং এখনকার যে নতুন বিমানগুলো কেনার ব্যাপারে বলা হচ্ছে, যেমন চাইনিজ যে জেট-10C যেটা, তো এই জেট-10Cর ব্যাপারে যেটা বলা হচ্ছে এটা বেশ কয়েকটা কারণে খুব আকর্ষণীয় একটা প্রস্তাব। প্রথম কথা হচ্ছে যে বর্তমান আকাশ যুদ্ধের যে মাল্টি রোল ক্যাপাবিলিটি তার সবই এটার আছে। আচ্ছা। 2 নম্বর হচ্ছে যে এই বিমানটার ভেতরে অন্যান্য যে আপনার ইলেকট্রোম্যাগনেটিক এবং অন্যান্য যে সিস্টেমগুলো লাগে এগুলো সবকিছু আছে এবং এটা যুদ্ধে প্রমাণিত। রিসেন্টলি রাফালের মতো বিমানের এগেইনস্টে সাকসেস পেয়েছে। 3 নম্বর হচ্ছে দাম একটু কম, যেহেতু চায়না থেকে পাবো। আর এরপরে যেটা হচ্ছে বিমান তো শুধু কিনলেই হবে না, আপনার রক্ষণাবেক্ষণ মেইনটেনেন্সের ব্যাপার আছে। সো এই ব্যাপারগুলো যেহেতু চাইনিজ আমাদের কাছাকাছি আছে, সো ইট উইল বি ইজিয়ার ফর আস। তো আমার কাছে মনে হয় যে সরকার এখন যে পরিকল্পনা করেছে যে আমাদের বিমান বাহিনীটাকে ঢেলে সাজাবে এবং এটা একটা ডেটারেন্ট ফোর্স হিসেবে আসবে, আমি এটা খুব ইতিবাচকভাবে দেখি। এটা হচ্ছে কারোর সাথে আমরা প্রতিযোগিতা করছি না, আমরা শুধুমাত্র চেষ্টা করছি সক্রিয়ভাবে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব যেন আমরা টিকিয়ে রাখতে পারি। আপনাকে অনেক ধন্যবাদ, চমৎকার করে বলেছেন। আমরা কয়েকদিন আগে দেখলাম বর্তমান অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা আসিফ মাহমুদ, তিনি তার ফেসবুক পেজে তিনি উল্লেখ করেছেন তিনি
4টা দেশ থেকে যে যুদ্ধ বিমান আসছে তেমন একটা ইঙ্গিত দিয়েছেন। এর মধ্যে আছে ইউরোফাইটার এবং জে-10C এবং আপনার পাকিস্তানের যে থান্ডার 7 যুদ্ধ বিমান। তো তার মানে এবং আমরা গণমাধ্যমে খবর দেখেছি যে 2025-26 এই অর্থ বছরেই অর্থ ছাড় করতে চায় আর কি। আপনার কাছে কি মনে হয় যে আসলে কি সম্ভব এই বছরের মধ্যে আমরা বিমান পেতে পারি এমন কিছু? না, এই বছরের ভিতরে আপনি পাবেন না বিমান, এটা অসম্ভব। কারণ বিমান আসলে শেলফে থাকে না, আপনাকে অর্ডার দিতে হবে, অর্ডার দিলে পরে আপনি ওখান থেকে পাবেন। ইভেন এই যে বোয়িংয়ের ব্যাপারে 25টা বোয়িং কিনবে, আপনি আজকে 25টা বোয়িংয়ের জন্য ক্যাশ টাকা দিয়ে আসেন, ও 25টা বোয়িং দিতে পারবে না, কারণ এটা বানানো থাকে না। আপনি অর্ডার পেলে পরে এটা বানায়। নাও কামিং টু দ্য পয়েন্ট যে আপনি 4টা রাষ্ট্র থেকে বিমান কেনার যে ব্যাপারটা, এটাও তো একটা পাত্রী দেখার মতো। আপনি তো অনেক পাত্রী দেখতে পারেন, কিন্তু বিয়ে তো আপনার করবেন একটাই, তাই না? সো এই দেখা দেখি চলতেছে আর কি, যে ফ্রান্সের কাছে দেখবো, তারপরে চায়নার কাছে দেখবো, অন্যান্য যে কান্ট্রি আছে রাশিয়ার কাছে দেখবো, কার কাছে কি আছে। বাট কেনার ক্ষেত্রে কেয়ারফুল থাকতে হবে, কারণ হচ্ছে আপনি যদি আপনার ইনভেন্টরিতে 4-5 রকমের বিমান নিয়ে আসেন তাহলে একটা সমস্যা আছে। এই 4-5 রকমের বিমানের ট্রেনিং 4-5 রকম, আপনি তখন ইউনিভার্সাল পাইলট পাবেন না, এক্সপার্টিজ আলাদাভাবে ক্রিয়েট করতে হবে। যেমন একজন ফেরারি গাড়ির ড্রাইভার, সে চাইলে টয়োটা চালাতে পারবে, সমস্যা নেই। আবার একটা টয়োটার ড্রাইভার চাইলে মার্সিডিজ চালাতে পারবে, বাট তাকে ড্যাশবোর্ডে বসার পরে একটু সময় লাগে অ্যাডজাস্ট করতে। এখন অ্যাডজাস্টেড স্কিল দিয়ে আপনি তো যুদ্ধ করতে পারবেন না, যুদ্ধে আপনার অপটিমাম স্কিল লাগবে। এক্স্যাক্টলি। সো কারণ আপনি চিন্তা করেন যে একটা ফাইটার প্লেন যখন আকাশে উড়ে, আমার মনে হয় সেকেন্ডে 3-4 কিলো করে আগায়। তার মানে আপনি মানে দেখতে দেখতে যাবেন, ওই অবস্থা নাই তো। ইউ হ্যাভ টু হ্যাভ দ্যাট ফরসাইট অ্যান্ড স্কিল অ্যাজ এ পাইলট, জিনিসপত্র কীভাবে ঘটে ওই জায়গায়। তো এই জন্য আমি বললাম যে আপনি 4-5টা মানে এই প্রোডাকশন থেকে অথবা অরিজিন থেকে যদি আপনি বিমান আনেন, তাহলে আপনাকে 4-5 রকমের পাইলট ডেভেলপ করতে হবে। দিস নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে মেনটেন্যান্স। এক একটার মেনটেন্যান্স এক এক রকম। রাশিয়ান ভার্সনের মেনটেন্যান্স একরকম, চাইনিজ ভার্সনের মেনটেন্যান্স একরকম। এটা একটা আপনি দেখবেন যে আপনি কখনো লক্ষ্য করছেন কিনা আমি জানি না, বড় কোকের বোতল, মাঝারি কোকের বোতল, ছোট কোকের বোতলের মুখের কক কিন্তু একই, কর্কটা যেটা থাকে, ছিপিটা যেটা থাকে, কিন্তু একই মাপের। এটাকে বলে ইউনিভার্সাল আন্ডারস্ট্যান্ডিং। ইউনিভার্সাল আন্ডারস্ট্যান্ডিং মানে হচ্ছে আপনি যে এই কোম্পানি বটল বানাক, মাথাটা একই মাপের রাখে, যাতে এটার কর্ক হারায় গেলে ওটা লাগায় চালায় দেওয়া যায়। এখন আপনি যখন এরকম 4-5টা অরিজিন থেকে বিমান আনবেন, তখন 4-5 রকমের আপনার লাগবে, ওই যে টুল লিস্ট লাগবে, ঠিক আছে? যখনই আপনার কোথাও কোনো সমস্যা হবে, তখন ওই 4-5টা টাইপ থেকে আপনাকে আনতে হবে। ইউনিভার্সালি আপনি এখানে ইকোনমি আনতে পারবেন না। আর একটা শব্দ আছে ক্যানাবালাইজেশন। ক্যানাবালাইজেশন মানে হচ্ছে টয়োটা গাড়ি, এই গাড়ির ফিল্টারটা খুলে আপনি এখানে লাগাইয়া এই গাড়িটাকে চালাতে পারবেন। তো যখন আপনি আলাদা আলাদা ইয়েতে যাবেন, ব্র্যান্ডিংয়ে যাবেন, তখন কিন্তু আপনার এই আরেকটা সমস্যা হবে। সব কিছু মিলাইয়া আমার মনে হয় যে দিন শেষে এতগুলো অপশনে সরকার যাবে না। হয়তো যেটা বেটার অপশন সেটা আমার জানা মতে এখন পর্যন্ত কথা আগাইছে হচ্ছে চায়নার সাথে। আচ্ছা, আর বাকি যেগুলো আছে এগুলোর সাথে অ্যাকচুয়ালি মানে পছন্দ, রিকোয়ারমেন্ট সবকিছু বোঝার চেষ্টা চলছে এই জায়গায়। আবার সাপ্লাই চেইনের স্টেডিনেসের একটা বড় ব্যাপার আছে। মানে আপনি যদি 4-5 রকমের সাপ্লাই চেইন নিয়ে আসেন, তাহলে ডাইভার্সিটি আসবে, ঠিক আছে। বাট মূল সমস্যাটা কোথায় হবে সেটা হচ্ছে যখন যুদ্ধ লাগে, তখন কিন্তু আপনার সিনক্রোনাইজেশন দরকার হয়। সিনক্রোনাইজেশন না আসলে পরে আপনি সিনার্জি আনতে পারবেন না। এখন যুদ্ধের সময় আপনার সব ঘাটতি থাকবে, পাইলট কম থাকবে, সরঞ্জামাদি কম থাকবে, আপনার ট্রাবল শুটিং ক্যাপাসিটি কম থাকবে। তখন আপনার এই 4-5 রকমের অপশন মেনটেন করাটা একটা ঝামেলা হয়ে যাবে। ফাইনালি যেটা বলবো আমি সেটা হচ্ছে সফটওয়্যার। এখন রাশিয়ান সফটওয়্যার, চাইনিজ সফটওয়্যার, ইউরোপিয়ান সফটওয়্যার এবং ইউএস সফটওয়্যার যেটা আছে, এই সফটওয়্যারগুলো কি একটা একটার সাথে কম্পাটেবল কিনা? টার্কিশ একটা বাইরাক্তার ড্রোনের যে সফটওয়্যার আছে, তার সাথে কি আমাদের রাশিয়ান অরিজিন যে মিগ আছে, সে কি আসলে কথা বলতে পারে কিনা? এইটা আর একটা বড় সমস্যা হবে। তখন হবে কি আইসোলেটেড হয়ে যাবে এবং ব্যাটেল ফিল্ড তখন ভাগাভাগি হয়ে যাবে। তখন যে সিনার্জি বলতে আমরা যেটা বুঝি, যে একজন আরেকজনকে অগমেন্ট করে করে যে মানে অপারেশনটা আগায়, ওইটা অনেক ডিফিকাল্ট হয়ে যাওয়ার কথা। আপনাকে ধন্যবাদ। তবে এর মধ্যে কিন্তু একটা ঘটনা ঘটে গেছে। সাম্প্রতিক একটা আন্তর্জাতিক গণমাধ্যমে একটা সংবাদ প্রকাশ পেয়েছে আমাদের যুদ্ধ বিমান কেনার ইস্যুটি নিয়ে। আমাদের পার্শ্ববর্তী দেশ, আপনি যেটা বলেছেন, ভারত এরই মধ্যে আপত্তি জানিয়েছে বাংলাদেশের এই যুদ্ধ বিমান কেনার বিষয়টি নিয়ে। তারা বলছে যে আসলে ভূ রাজনৈতিক ভারসাম্য নিয়ে তারা কথা বলছে এবং তারা এটাতে ভেটও দিয়েছে। তো সেক্ষেত্রে বিষয়টা নিয়ে আসলে আপনি কি মনে করেন?
আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী তো দিল্লিতেই আছে, ওনার সাথে আলোচনা করুক, আলোচনা করে দেখুক যে আসলে ওনাদের যে আপত্তি আছে ওটা ধোপে টেকে কিনা। দরকার হলে ওনাকেও সাথে নিয়ে সংবাদ সম্মেলন করুক। কিন্তু বাংলাদেশের নিরাপত্তা, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব এবং বাংলাদেশের ভৌগোলিক অখণ্ডতা বাংলাদেশের বেবি। সো এটা নিয়ে ভারতের ভাবার দরকার নাই। ওনারা যে মানে কাউকোলা বানায় গোমূত্র খাচ্ছে, আমরা তো এটা নিয়ে কোনো আপত্তি জানাই না। তো আমাদের ব্যাপারটা আমরা ভাবি, ওদের আমাদের ব্যাপারটা নিয়ে না ভাবলেও চলবে। আমরা এই বিষয়ে শেষ করব, তার আগে আমরা এই যুদ্ধ বিমানের একটা বিষয়ে কথা বলতে চাই। সেটা হচ্ছে স্বাধীনতার এত বছর পরে এসেও আমাদের এই আকাশ প্রতিরক্ষা কিংবা যুদ্ধ বিমান, যে এখনকার যে যুদ্ধ বিমানগুলো আছে সেগুলো অনেকেই বলে মুড়ির টিনের মতো। তো কেন আসলে এত লম্বা সময়? আমরা তো অনেক দিকেই অনেক এগিয়েছি। আমরা যদি বলি আমাদের ওষুধ শিল্প, আমরা যদি বলি আমাদের গার্মেন্টস, সব দিক থেকেই আমাদের জিডিপি আমরা অনেক ভালো করেছি, কিন্তু সেই অর্থে ঠিক কী কারণে আপনি মনে করেন আমাদের যে সামরিক প্রতিরক্ষা বা সামরিক সক্ষমতা সেই অর্থে বাড়েনি? এটার পেছনে কি কোনো ভূ রাজনীতির কোনো বিষয় থাকতে পারে কি? প্রথম কারণ যেটা হতে পারে সেটা হচ্ছে যে বাংলাদেশের যে সরকার প্রধান, স্পেশালি গত 15 বছর যে সরকার প্রধান ছিল, তার পরিবার মানে যেহেতু সামরিক বাহিনীর সদস্যদের হাতে মারা গিয়েছে, সুতরাং তার ভেতরে একটা সামরিক বাহিনীর প্রতি ক্ষোভ ছিল। ঠিক আছে। দ্বিতীয়ত হচ্ছে উনি দীর্ঘদিন যেহেতু রয়ের ট্রেনিং পেয়েছেন, বিভিন্ন পার্টিতে আপনি দেখবেন যে ইন্ডিয়াতে ট্রেনিং পাওয়া পলিটিশিয়ানস আছে এবং তারা দেশে আসা মাত্র প্রমিনেন্স পায়। সো আপনি ইদানিংকালেও দেখবেন যে বিভিন্ন পলিটিক্যাল পার্টিতে ভারতের বিভিন্ন জায়গায় ট্রেনিং পেয়ে আসছে 6 বছর 7 বছর, এখন এসে দেখবেন যে লাইমলাইটে আছে। বরং যারা এতদিন দেশে থেকে মারধর খাইছে ওরা হারায় গেছে, কিন্তু ভারতের মানে প্রডিউসড পলিটিশিয়ানস বাংলাদেশে কিন্তু সবসময় ডমিনেন্স এবং প্রমিনেন্স পায়। তো শেখ হাসিনার ক্ষেত্রেও ব্যাপারটা তাই ছিল। তো যেহেতু উনি বাংলাদেশে স্থাপিত রয়ের সবচেয়ে বড় এবং দামি এজেন্ট ছিলেন, সুতরাং ন্যাচারালি উনি চান নাই যে বাংলাদেশের সামরিক সক্ষমতা বাড়ুক। এখন সামরিক সক্ষমতার ক্ষেত্রে বিমান বাহিনী যেহেতু এই মুহূর্তে বিশ্বের মোস্ট ডিসাইডিং ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে, সুতরাং সুপরিকল্পিতভাবে আজ থেকে 15 বছর আগে যে সক্ষমতা ছিল 15 বছরে আর সক্ষমতা বাড়ায় নাই। রাডার আনে না, নতুন বিমান আনে না, তারপরে অন্যান্য যে মিসাইল সিস্টেম আছে এগুলো নিয়ে কিছুই আমাদের সেইভাবে সামরিক সক্ষমতা বাড়ে, কারণ সে তো অলরেডি ব্রেইন ওয়াশড যে ভারত কখনো আক্রমণ করবে না। সে প্রকারান্তে এই জিনিসটাই আস্তে আস্তে বাহিনীগুলোকে এবং ইয়েগুলোতে প্রথিত করেছে। আর আরেকটা চমৎকার কাজ যেটা করেছে সেটা হচ্ছে যে বাহিনীর ভিতরে যারা এগুলো নিয়ে ভাববে, এই যেমন আপনি যেমন ভাবলেন যে কেন এটা হচ্ছে না, তো বাহিনীতে যারা ট্রেনিং পাচ্ছে, যারা চাকরি করছে তারা বোঝে না? তারাও তো বোঝে। তাদের ভিতরে আবার যারা এটা বোঝে এবং তারা যখন এই ডিমান্ডটা দেওয়ার চেষ্টা করে, তাদেরকে খুঁজে খুঁজে বের করে চাকরি থেকে বের করে দেওয়া হইতো। ঠিক আছে, সো দ্যাট এরা উপরে উঠতে না পারে, কারণ উপরে উঠলেই তো ভয়েসটা ভারী হবে, লোকজন শুনবে। এই আমি আজকে যেগুলো বলতেছি, আমি যখন আর্মিতে ছিলাম তখন তো আমি বলতে পারতাম না। ঠিক আছে, সো এটা আরেকটা পদ্ধতি। এর চেয়েও গভীর যারা ভাবার চেষ্টা করবে তাদেরকে তো আয়না করে নিয়ে আটকে রাখছে। এক্স্যাক্টলি। ব্রিগেডিয়ার আজমি হি ওয়াজ আ ভেরি কম্পিটেন্ট জেনারেল। এখন ওনাকে যদি উপরে ওঠার সুযোগ দেওয়া হইতো তাহলে উনি এই দেশের সেনাপ্রধান হইতেন, কোনো সন্দেহ নাই, ওনার যে ক্যাপাসিটি ছিল। কিন্তু তাকে একটা সময় তো আর্মি থেকে বের করে দিচ্ছে, তারপরেও যখন তাকে থামানো যাচ্ছে না তখন তাকে আয়না করে নিয়ে রাখা হয়েছে 6-7, এখনও থাকতো, বেরোতে পারতো না। তো এই জাতীয় মানে এই যে হয় নাই কেন, এটা এখন আমরা বুঝি যে এটা হইতে দেয়া হয় নাই। এটা মানে যারা আমাদেরকে সিকিমের মতো করে সংসদীয় ব্যবস্থার মাধ্যমে ভোটাভুটি করে বাংলাদেশটাকে একটা প্রদেশ বানায় ফেলার প্ল্যান করছিল, তারা চিন্তা করছিল যে প্লেন তো আমাদেরই আছে, কদিন পরে তো তোমরা আমাদের সাথে চলেই আসবা, অযথা এই টাকা দিয়ে প্লেন কেনার কি দরকার? না, একেবারে অনেকটা রেটরিক মনে হচ্ছে, বাস্তবতা এরকম না, একেবারেই বাস্তব। এটা আসলে নেটিজেনদের আমরা দেখেছি যে ভাবনা চিন্তা এমনটাই যে আসলে ইন্ডিয়ান প্রেসক্রিপশনের কারণে অনেকেই মনে করেন যে আসলে বাংলাদেশের সামরিক সক্ষমতাকে আসলে বাড়তে দেওয়া হয়নি। আমরা এবার একটু আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করব। আপনি জানেন যে কয়েকদিন আগে আমরা দেখেছি যে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে একটা যুদ্ধ হয়েছে। আমরা দেখেছি আসলে
আফগানিস্তান এবং পাকিস্তান দুটি কিন্তু মুসলমান দেশ এবং 1996 সাল থেকে 2001 সাল পর্যন্ত যে তালেবান সরকার তাদেরকে কিন্তু পৃষ্ঠপোষকতা করেছে পাকিস্তানি। তো হঠাৎ করে যুদ্ধ হয়েছে এবং আপনি জানেন যে যুদ্ধবিরতিও হয়েছে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে কেন আসলে এই যুদ্ধটা হলো, মূল কারণটা কি বলে আপনি মনে করেন? ধন্যবাদ। মানে পাকিস্তান এবং আফগানিস্তানের ভিতরে যে কনফ্লিক্ট, এইটার কিন্তু আজকে থেকে শুরু না। আপনি যদি মনে করতে পারেন যে পাকিস্তান রাষ্ট্রের যখন 1947 সালে জন্ম হয় তখন সারা বিশ্বে একটা রাষ্ট্র স্বীকৃতি দেয় নাই, সেটা হচ্ছে আফগানিস্তান। জাতিসংঘে সে স্বীকৃতি দেয় নাই, পরে অনেক কাঠখড় পুড়িয়ে মানে এই স্বীকৃতি তারা আদায় করেছে। এটার পিছনে কারণ কি? অর্থাৎ অঙ্কুর থেকে আসলে সংকটটা, রাইট। এবং এটার মূল কারণটা সেটা হচ্ছে যে যখন ভারত এবং পাকিস্তান এই রাষ্ট্রগুলো ব্রিটিশ কলোনি থেকে বের হয়ে এসে নতুনভাবে জন্ম নেয়, তখন পাকিস্তান এবং আফগানিস্তানের যে সীমান্ত, এই সীমান্তটাকে বলা হয় ডুরান্ট লাইন। এই ডুরান্ট লাইনটা যেভাবে ড্র করছে, এর ফলে কি হয়েছে যে ওই একই, যেমন এই জায়গায় আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে, মানে ইংরেজরা এটা খুব পরিকল্পিতভাবেই করেছে। যেমন পশ্চিমবঙ্গ বাংলা বলে, আমরাও বাংলা বলি, বাট আমাদের কিন্তু বর্ডার করে দিয়ে গেছে। ভারতের পাঞ্জাব আছে এবং পাকিস্তানের পাঞ্জাব আছে, ওখানে বর্ডার করে দিয়ে গেছে। ঠিক আছে, ইচ্ছাকৃতভাবে এই সংকট। পাকিস্তানের যে আফগানিস্তানের যে পশতু এলাকাটা, এই পশতু এলাকাটাও আবার ভাগ হয়ে গেছে ওভাবে। অথচ শুরু থেকেই পশতুস্তান নামে একটা নতুন রাষ্ট্র হওয়ার একটা আকাঙ্ক্ষা দীর্ঘদিন ধরে ছিল। তো ওই ডুরান্ট লাইন হওয়ার ফলে এটা ভাগাভাগি হয়ে গেল, এবং এই ডুরান্ট লাইনকে এখনো আফগানিস্তান মানে না। তারা বলে যে এই সীমান্ত ভাগাভাগিটা ভুল হয়েছিল। পাকিস্তান তো রাষ্ট্র হয়ে গেছে এখন। এরপরে যেটা হলো যে সীমান্ত যদিও মানে আলাদা হয়ে গেল, কিন্তু ওটা তো গ্রেটার পশতু এলাকা। সো ওই পশতুদের ভেতরে আবার যে মানে একটা জিহাদি মনোভাব আছে, তারা খুব স্বাধীন চেতা হয়, এদেরকে কিন্তু ফার্স্টে ওই যে মুজাহিদ যে ব্যাপারটা আছে, এই মুজাহিদে কনভার্ট করা হলো। করার পরে সেই মুজাহিদের পরের ভার্সন হচ্ছে তালেবান। ঠিক আছে, এখন এই যে পাকিস্তানের পশতু এবং ইয়ার যে পশতু আছে, আফগানিস্তানের আছে, তারা একসময় একই সাথে ট্রেনিং নিছে, একই ধরনের ইডিওলজিতে বিলিভ করে, এবং তারা এক সময় ভাই ভাই ছিল। এবং আফগানিস্তানের এখন আপনি যত টপ লেভেল লিডার দেখেন, এদের অনেকেরই পাকিস্তানে ঘরবাড়িও আছে, সম্পত্তিও আছে, বিয়ে শাদী আছে, সম্পর্ক আছে। কারণ যখন প্রথমে 1979 সালে রাশিয়ানরা লাল ফৌজ এসে যখন আফগানিস্তান দখল করে, তখন কিন্তু একটা অংশ এখানে এসে পাকিস্তানে এসে আশ্রয় নিয়েছিল। এবং যখন রাশিয়া আফগানিস্তানের উপরে এই মানে তাদের কর্তৃত্ব স্থাপনের চেষ্টা করলো, তখন আমেরিকার টনক নড়ে গেল। আমেরিকা তখন র্যাম্বো নামে একটা মুভি আছে না, ওই মুভি দেখলে আপনি টের পাবেন। আমেরিকা তখন এদেরকে ট্রেনিং দেওয়া শুরু করলো এগেইনস্ট রাশিয়া। এই যে আজকে তালেবান দেখতেছেন, এই তালেবানরা কিন্তু আমেরিকান সিআইএ এর ট্রেনিং দেওয়া, তারাই অস্ত্র দিয়েছে, তারাই মানে বুদ্ধি দিয়েছে, তারাই মনে করেন যে এদেরকে আস্তে আস্তে ট্রেনিং দিয়েছে, দিয়ে প্রস্তুত করেছে। এই প্রস্তুতির পরে যেটা হলো, যখন রাশিয়ানরা চলে গেল, তখন একবার কিন্তু স্থিতাবস্থা আসলো আফগানিস্তানে। আসার পর দেখা গেল যে একটা বিশাল রকমের ডিসপ্যারিটি ক্রিয়েট হলো। আফগানিস্তানের পশতুন যারা আছে, তারা তো আবার নতুন করে স্বাধীনতা পেল এবং নতুন করে তাদের দেশে মানে নিজেদের মতো করে চলার সুযোগ পেল। তো পাকিস্তান পার্টের পশতুন যারা আছে, তারা কিন্তু পেল। এই যে ডিসপ্যারিটিটা ক্রিয়েট হলো, এর ফলেই আসলে এই যে ডুরান্ট লাইনকে অপছন্দ করা একটা, আর একটা হচ্ছে এই যে জাতিগত যে ছোট ছোট ফ্যাকশন আছে, তাদের ভিতরে যে বিরোধ এবং ইডিওলজিক্যাল যে একটা ভ্যাকিউম ক্রিয়েট হলো। আফগানিস্তান সরকার আফগানিস্তানের পশতুনদেরকে আনসার দিতে পারলো, দেখো দেশ এখন ইয়ে হয়েছে, আসো তোমরা ইয়ে করো। পাকিস্তান সরকার তো আর এই আনসার ওদেরকে দিতে পারছে না। সো ওখানকার পশতুনদের ভিতরে কিন্তু একটা স্বাধীনতার আকাঙ্ক্ষা এখনো জিয়ে আছে। তারপরে যে খাইবার পাখতুনখোয়া যে এরিয়াটা আছে, এরকম বেশ কিছু এলাকা যেটা আফগানিস্তান বর্ডার জুড়ে, এই জায়গাটার মধ্যে কন্টিনিউয়াস ইন্টারন্যাশনাল যে পলিটিক্স আছে,
এই পলিটিক্সগুলোর কারণে এখানে কন্টিনিউয়াস একটা কনফিউশন থাকতেছে, অস্থিরতা। যখন রাশিয়ানরা ওখানে ছিল আফগানিস্তানে, তখন আমেরিকানদের প্যাট্রোনাইজেশনে কিন্তু পাকিস্তানি সয়েল ইউজ করে অসংখ্য আক্রমণ চালানো হয়েছে আফগানিস্তানের ভেতরে। আবার যখন আমেরিকানরা এসে দখল করলো রাশিয়ানরা চলে যাওয়ার পরে, তখন কিন্তু আবার কিছু কিছু ক্ষেত্রে ওরা পাকিস্তান সয়েল ইউজ করে এই মানে এদিকে শেল্টার নিয়ে ওদিকে আবার তারা কাজ করতো এই ইউএস এর এগেনস্টে। এবং লেটেস্ট তো আমরা দেখলাম যে ইউএস এর পুরা ঘাঁটি সুদ্ধা তারা এখান থেকে উৎখাত করে দিল এবং দেশটা আবার এই অবস্থায় আসছে। তো এই প্রসেসের ভিতরে পাকিস্তানের সাথে আফগানিস্তানের যুদ্ধ এর আগেও হয়েছে, 6 দিনের যুদ্ধ, তারপরে আবার এরপরে বিভিন্ন সময় ছোট ছোট কনফ্লিক্ট কিন্তু লেগেই আছে। প্রায়ই আপনি শুনবেন যে পাকিস্তানের যে বর্ডার আউটপোস্ট আছে ওই জায়গায় আফগানিস্তানের ওরা অ্যাটাক করে কিছু মেরে ফেলে গেছে, এর আনসারে আবার পাকিস্তান বিমান হামলা চালায়। তা দুইটা দেশের ভিতরে তো এখন বিরাট ডিসপ্যারিটি, মানে পাকিস্তান সামরিকভাবে অনেক শক্তিশালী, সেই তুলনায় মানে আফগানিস্তান অত্যন্ত দুর্বল। বাট আফগানিস্তানের আবার একটা বড় শক্তি যেটা, সেটা হচ্ছে যে তারা কিন্তু তাদের দেশে তাদের নিজস্ব গ্রাউন্ডে অপ্রতিরোধ, মানে ইউএস বাহিনী রাশিয়ান বাহিনী এসেও তাদেরকে হারাইতে পারে নাই। এবং আফগানিস্তানকে বলা হয়ে থাকে সুপার পাওয়ার্স গ্রেভিয়ার্ড, মানে সুপার পাওয়াররা এখানে আসলে পরে সব কবরস্থ হয়ে যায়। তো এই জন্যই যেই মানে কনফ্লিক্টটা এখন চলছে, এটা আসলে ওই যে অমীমাংসিত যে ইস্যুগুলো আছে, আনসেটেলড যে ইস্যু, এবং ঐতিহাসিকভাবে পাকিস্তান এবং আফগানিস্তানের ভিতরে যে গাদ্দারির ইতিহাসটা আছে, এই কারণেই আসলে বারবার যুদ্ধ লাগছে এবং যুদ্ধ আবার থামছে। আপনি খুবই সুন্দর করে বুঝিয়ে বললেন। আমরা দেখেছি যখন পাকিস্তান আফগানিস্তানে হামলা চালালো, ঠিক সেই সময়ে আফগানিস্তানের একজন পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি, তিনি সে সময় ভারতে সফর করেছেন এবং 7 দিন সেখানে অবস্থান করেছেন। আমার প্রশ্ন হচ্ছে, আপনি তো জানেন যে পাকিস্তান ভারত জন্ম থেকেই একটা দুই দেশকে শত্রু ভাবাপন্ন একটা দেশ। তো এই জায়গাতে আসলে আপনি কি মনে করেন যে আফগানিস্তানের যে পাকিস্তানের যে হামলা, এটা বা আফগানিস্তান যে আবার পাকিস্তানের যে হামলা, এই জিনিসটাকে কি ছায়া যুদ্ধ হিসেবে ভারত ব্যবহার করছে কিনা, বা ভারতের একটা ছায়া যুদ্ধ কিনা, আপনি কি মনে করেন? আমাদের পররাষ্ট্রমন্ত্রী তৌহিদ স্যার এটার ভালো আনসার দিতে পারতো। মানে উনি এত সিম্পল হার্টেড এবং একমুখী চিন্তা করার লোক, উনি হইলে একটু ভালো আনসার হয়তো দেওয়ার চেষ্টা করতো। কারণ কয়েকদিন আগে বাংলাদেশের কিছু রাজনৈতিক দল আফগানিস্তান ভিজিটে গিয়েছিল। তো তখন আমি একটা টক শোতে বলেছিলাম যে আসলে আফগানিস্তানের কাছে আমাদের রাজনৈতিক দলের শিখতে যাওয়ার মতো কি আছে। কারণ আমাদের দেশের সাথে আফগানিস্তানের যদি আমি অ্যাপেল টু অ্যাপেল কম্পেয়ার করি, আলহামদুলিল্লাহ অনেক জায়গায় আমরা আগে আছি। আমাদের জিডিপি হায়ার, আমাদের মিলিটারি ধরেন 145টা দেশের ভেতরে 37তম গ্লোবাল সুপার পাওয়ার ইন্ডেক্সে, আমাদের পার ক্যাপিটা ইনকাম ভালো, আমাদের মানে যে ইকোনমি আছে এটা একটা বুমিং ইকোনমি। তো সবকিছু বিবেচনায় আমি তখন একটা মানে কোশ্চেন করেছিলাম যে আসলে এখন একটা রাজনৈতিক দল আফগানিস্তানে গিয়ে আসলে কি শিখবে, নাকি বাংলাদেশের রাজনৈতিক দল আফগানিস্তানে গেল আফগানিস্তানকে কিছু শেখানোর জন্য। তো বাংলাদেশে কিন্তু আফগানিস্তানের বিশাল একটা সাপোর্টার আছে। তারা তখন আমার ওপরে খুব ক্ষুব্ধ হলো কেন আমি আফগানিস্তানে এই কথা বললাম। তো পরবর্তীতে যখন আফগানিস্তানের মুত্তাকি সাহেব ভারত সফরে আসলো, তখন আমি একটু শান্তি পাইলাম। কারণ যারা আমাকে খুব ক্ষুব্ধ হয়েছিল আমার ওই কথার কারণে, তারা এবার একটু থক হয়ে গেল যে আফগানিস্তান মুসলিম দেশ হয়ে পারলো ভারতের সাথে হাত মিলাইতে। তাও তো যদি হইতো যে ভারত দূরের দেশ, মনে করেন ইরান, তাইলে মাইন্ড করতো না। যেই ভারত সকাল সন্ধ্যা আমাদেরকে গিলে ফেলার চেষ্টা করতেছে, সেই ভারতের সাথে যখন আফগানিস্তান হাত মিলাইলো, তখন আমার ওই আফগান প্রেমী ভাই যারা আছেন তারা একটু বুঝলো যে জিও পলিটিক্স অন্য অ্যাঙ্গেলে কাজ করে। এখানে ধর্ম কোনো ব্যাপার না। ইরাক ইরান অনেকদিন যুদ্ধ করছে, দুই পক্ষে কি মুসলমান ছিল নাকি হিন্দু ছিল? মুসলমানই তো ছিল। সুতরাং ধর্ম ইস্যু না, যখন আপনার রাষ্ট্রের ইস্যু প্রাধান্য পায়। তো দুইটাকে অনেকেই আলাদা করতে পারে না। অনেকেই ভাবে যে ক্রুসেড যেটা হয়েছে এটা ধর্মের জন্যই শুধুমাত্র হয়েছে। না, এটা শুধুই ধর্মযুদ্ধ ছিল না, এর পিছনে আরো অনেক পলিটিক্যাল এবং জিও পলিটিক্যাল এবং স্ট্র্যাটেজিক ইস্যুস থাকে।
একই রকমভাবে ভারতেরই একজন মানে প্রাজ্ঞ কিং মেকার ছিলেন, নাম হচ্ছে চাণক্য, তাকে কৌটিল্য নামেও লোকজন চেনে। সে খুব মজার একটা তথ্য দিয়ে গেছে, থিওরি দিয়ে গেছে, যেটা পুরো ওয়ার্ল্ড অনেক সময় মানে। সেটা হচ্ছে আপনার শত্রুর শত্রু আপনার বন্ধু, শত্রু শত্রু আপনার বন্ধু, কমন এলাই আপনারা। তো এখন যখন পাকিস্তান বাংলাদেশের সাথে ঘনিষ্ঠতা দেখানোর চেষ্টা করলো 5ই আগস্টের পরে, ইন্ডিয়া তখন থেকে তক্কে ছিল আফগানিস্তানের সাথে কিভাবে একটা ধরম মরম ক্রিয়েট করা যায়। কারণ আমার দর্শকদের বোঝার জন্য, বাংলাদেশের পাশে হচ্ছে ইন্ডিয়া, ইন্ডিয়ার পাশে হচ্ছে পাকিস্তান, পাকিস্তানের পাশে আবার আফগানিস্তান। সুতরাং পাকিস্তান যখন বাংলাদেশের সাথে মানে তাদের ভ্রাতৃত্ববোধ, ভ্রাতৃপ্রেম জাগানোর চেষ্টা করলো, তখন মাঝখান থেকে ইন্ডিয়া আবার পাকিস্তানের ওই পাশে চলে গেল, গিয়ে আফগানিস্তানের সাথে তার সম্পর্ক বাড়ানোর চেষ্টা করলো। এই সম্পর্কটা আগে ভালো ছিল, বাট যখন ফার্স্ট তালেবান রাইজ করলো পাকিস্তানের হেল্প নিয়ে, তখন পাকিস্তান আফগানিস্তানকে একটা শর্ত দিছিল যে আপনার ওখানে কোনো ভারতীয় থাকতে পারবে না। তখন দলে দলে ভারতীয় বিমানে করে ইয়েতে করে কিন্তু আফগানিস্তান থেকে বেরোয় আসতে বাধ্য হয়েছে। ওই জখমটা তাদের ভিতরে ছিল, এখনো আছে। সুতরাং তারা সব সময় চেষ্টা করছে এতদিন ধরে যে আফগানিস্তানের সাথে কিভাবে নতুন করে রিলেশনটা এস্টাবলিশ করা যায়, এবং সেটা করা দরকার এই কারণে, কারণ আফগানিস্তানের সাথে পাকিস্তানের ঠোকাঠুকি চলতেই থাকবে ওই সীমান্তে। সুতরাং ওইখানে যেন একটা অ্যাডভান্টেজ পাওয়া যায়। তো যখন আফগানিস্তান আমেরিকানদেরকে বের করে দিল দেশ থেকে, তখন সাথে সাথে ইন্ডিয়া কিছু করে নাই, একটু চুপচাপ ছিল। কারণ ট্রাম্পের সাথে তাদের একটা ভালো সম্পর্ক ছিল, বাইডেনের সাথে ভালো সম্পর্ক ছিল। মানে ইন্ডিয়া তো আসলে অর্ধেক আমেরিকা দখলই করে ফেলছে তাদের ইন্ডিয়ান দিয়ে, মানে অভিবাসী পাঠায়, যদিও ইদানিং দেখবেন যে হাত পা বেঁধে, হাত করা বেঁধে পাঠাচ্ছে। আবার ওরা ওই যে একটা ভিসা নিয়ে খুব গৌরব করতো, ওই ভিসার উপরে নাকি 10 লাখ টাকা করে ধরায় দিছে, ট্যাক্স ধরায় দিছে। তো এখন একটু বেকায়দায় পড়ছে। তারপরে যখন 50% ট্যাক্স ধরায় দিল ইয়ের উপরে, তখন সে চিন্তা করলো বাদ দে ট্রাম্প, বাদ দে আমেরিকা, আফগানিস্তানকে ধর। কারণ এখন তো চায়নার সাথে মানে পারলে মানে ওই যে মোদি গিয়ে শি জিনপিংরে না পায়ে ধরবে কেন, সে তো চা খাওয়ায় ভালোবাসে, সে চা বানায় খাওয়াবে এখন শি জিনপিংকে। তো এইটাকেও আমি হাসি, কিন্তু রাষ্ট্রের প্রয়োজনে যে আপনাকে কোন লেভেলে যাইতে হয় এবং এটাতে যাইতে হয়, এটাকে আমি শ্রদ্ধা করি। আবার যে ইন্ডিয়া বুঝতে পারছে যে আমেরিকা আসলে মানে তাকে আর ওই সাপোর্টটা দিচ্ছে না এখন, সুতরাং সে আমেরিকার সবচেয়ে বড় শত্রু যে চায়নার সাথে কিন্তু দোস্তি শুরু করে দিল। একই রকম ভাবে পাকিস্তানের সবচেয়ে বড় ক্রাইসিস তার বর্ডারে আফগানিস্তান, সে আফগানিস্তানের সাথে এই ফ্রেন্ডশিপটা শুরু করলো। ফ্রেন্ডশিপটা কখন শুরু হলো? যখন আফগানিস্তানের সাথে এই পাকিস্তানের যখন এই খোটাখুটি এখানে শুরু হইলো, তখনই তারা ইনভাইট করলো আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রীকে যে আসো। তো আফগানিস্তান আমেরিকার যে সৈন্যবাহিনী ভেঙে যাওয়ার পর এই তালেবান সরকার এবং এই যে আমিরাতে আফগানিস্তান, যে এটা কিন্তু এখনো পুরো বিশ্বের স্বীকৃতি পায় নাই। আপনি যেহেতু মানে নিউজে আছেন, আপনি ব্রাউজ করে দেখেন, বাংলাদেশেও কিন্তু এখনো আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় নাই। এই অবস্থায় একটা দেশের পররাষ্ট্রমন্ত্রীকে নিয়ে আসা এবং 1 সপ্তাহ রাখার পেছনে উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে ওরা এখন বলছে যে ওখানে দূতাবাস স্থাপন করবে। এইটা হচ্ছে একটা স্ট্র্যাটেজিক থ্রেট পাকিস্তানকে দেয়া, যে আমি কিন্তু তোমার এনিমি যারা, তার ওখানে আমি ঘর বাঁধতে শুরু করছি। একই কাজ সে করার চেষ্টা করতেছে চায়নার সাথে, সো দ্যাট চায়না এবং পাকিস্তানের যে দীর্ঘ রিলেশনশিপ আছে, এই রিলেশনশিপটাকে যেন একটু কন্ট্রোলে রাখা যায়। এক্স্যাক্টলি, একদম ঠিক বলেছেন। আমরা দেখেছি গেল মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সেও কিন্তু আফগানিস্তানের যে বাগরাম ঘাঁটি আছে সেটি পুনরুদ্ধার করার বা কথা বলেছে, এবং এর পরপরই আমরা দেখেছি আফগানিস্তানের যে কর্তৃপক্ষ তারাও সেখানকার স্থানীয়দেরকে সেখান থেকে সরে যেতে বলেছে। এই যে যুদ্ধটা হলো, আপনি কি মনে করেন এটা কোনো প্রভাবক হিসেবে কাজ করেছে, বা এটা কোনো একটা যোগসূত্র থাকতে পারে? না, ট্রাম্পের বাগরাম ঘাঁটি চাওয়ার ব্যাপারটা একরকম, এটা কারণ আমার কাছে মনে হচ্ছে আমেরিকা আসলে আগের সেই জৌলস হারাচ্ছে। আছে না, পুরাতন জমিদাররা এক সময় মনে করেন যে জৌলস হারায়া যায়, বাট স্টিল দেখবেন পালকি ছাড়া চলে না, ওইরকম ব্যাপার আর কি।
আমেরিকার জন্য এখন খরচের ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। মানে আপনি আমেরিকাকে বুঝতে হইলে আপনি এক আঙ্গিকভাবে বুঝতে গেলে মানে একটু সম্ভব হয় না, একটু ডিফিকাল্ট হয়ে যায়। আপনাকে কয়েকটা জিনিস কনসিডারেশনে রাখা লাগবে। নাম্বার 1 সেটা হচ্ছে যে পুরা পৃথিবী জুড়ে ডলারাইজেশনের একটা কিন্তু হুজুগ উঠে গেছে অলরেডি। মানে এখন আর ডলারের রিজার্ভ রাখতে চাচ্ছে না অনেক রাষ্ট্র, ব্রিক্স তারপর অন্যান্য যেগুলো আছে ওরা উঠতেছে। 2 নম্বর হচ্ছে আপনি লক্ষ্য করলে দেখবেন আমেরিকা পৃথিবীতে যে USAID নামের একটা দাতা সংস্থা ছিল এটা বন্ধ করে দিচ্ছে। জাতিসংঘে আমেরিকার অবদান ইভেন গত বছরও যদি ধরি, জাতিসংঘের শান্তি রক্ষার যে টোটাল বাজেট আছে এই বাজেটের স্ট্রেইট 26.8% দেয় হচ্ছে USA। এবার সেটা কমায় দিচ্ছে। কমায় দেওয়ার ফলে সমস্যা কি হলো? সমস্যা হচ্ছে যে বাংলাদেশের প্রায় 1313 জন শান্তিরক্ষী ফেরত আসতেছে এই শান্তিরক্ষা মিশন থেকে। তো আমেরিকার কিন্তু আস্তে আস্তে জৌলস একটু কমতেছে ওই জায়গায়। এবং ট্রাম্পের যে পাগলা নীতি, ম্যাডম্যান থিওরি যেটাকে বলে, সেটা দিয়ে সে এখন চেষ্টা করতেছে। বাট থিং ইজ দ্যাট পৃথিবীটা আলহামদুলিল্লাহ যোগাযোগ ব্যবস্থা, তথ্যগত যোগাযোগ ব্যবস্থা এত চমৎকারভাবে আগাইছে। এখন আপনি ইসরায়েলে মনে করেন যে ওই গাজাতে আপনি মানুষ মেরে ওই শুধুমাত্র CNN BBC-কে কন্ট্রোল করে নিউজগুলোকে হাবিশ করে দিবেন, এটা সম্ভব না। আগে তো মানুষজন এই জাতীয় নিউজের জন্য ইরান রেডিও যেগুলো আছে এগুলো শুনতো যে আসলে অল্টারনেটিভ ভিউটা কি। এখন আর দরকার হচ্ছে না। এখন আপনার এত চমৎকারভাবে মনে করেন যে ভিডিও ফুটেজ সহ ব্লগ হচ্ছে, পডকাস্ট হচ্ছে, সো ইউ ক্যান্ট হাইড। এখন রথচাইল্ড ফ্যামিলি দিয়ে টাকা ছড়ায় দিয়ে আপনি পুরা হিস্ট্রি খায় ফেলতে পারবেন না। এখন মনে করেন যে আমেরিকার উইকনেসগুলা দ্রুত বের হয়ে আসতেছে। 1 2 নম্বর হচ্ছে চায়নার কাছে আমেরিকা টেকনোলজিক্যালি অলরেডি পিছিয়ে গেছে প্রায় 100 কিলো। মানে ইভেন US এর যে বিশেষজ্ঞ আছে তারাই বলতেছে যে চায়না এখন টেকনোলজিক্যালি এমন অবস্থায় পৌঁছাইছে আমেরিকার পক্ষে আর তাকে ক্যাচ করা সম্ভব না। এতদিন আমেরিকা কিভাবে চলছে? পৃথিবীর যে কোনো দেশে মেধাবী যে কেউ হোক, যদি তার ভিতরে স্পার্ক থাকে যে সে নতুন ইনোভেট করতে পারে অথবা নতুন কিছু করার স্কলারলি মানে মাইন্ড তার আছে, ব্রেন তার আছে, ও তাকে কিন্তু ভিসাতে নিয়ে যেত। তো ওই ব্যবসাটা তো এখন আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। কেন? কারণ মানুষের ভেতরে মানে এটা আল্লাহ দিছে, এছাড়া সম্ভব না যে ওভারঅল মানুষের সাইকোলজিক্যাল ডোমেইনে চেঞ্জ আসছে। এখনকার জেনারেশনে যারা আছে দে আর নট রিয়েলি বদার্ড যে আমি মাস শেষে কত টাকার চাকরি পাবো। মানে আগে একটা চাকরি একটা ব্যাপার ছিল না। ডক্টর ইউনূস কিন্তু অনেক সময়ে অনেক কথা বলেন তরুণদেরকে উৎসাহ দিতে। ওনার উৎসাহ পাওয়ার পরে পলিটিক্যাল পার্টিও দাঁড়ায় গেছে একটা, মানে ওদের ফিউচার টিচার দেখা। বাট একটা কথা কিন্তু উনি ভালো বলছে যে দ্য ডেইজ আর কামিং, ওখানে চাকরি বাকরি আসলে আর অতটা ইম্পর্টেন্ট হবে না, কারণ ইনকাম জেনারেশনের বিভিন্ন চমৎকার পদ্ধতি তৈরি হয়েছে। এবং এখনকার নিউ জেনারেশন যেটা আছে তারা অনেক বেশি প্র্যাকটিক্যাল। আপনি তাকে ওই দিন আমি মজার একটা জিনিস দেখলাম যে এক সংবাদকর্মী সম্ভবত একটা জেনজি একজনকে জিজ্ঞেস করছে কি একটা মতামত চাইছে, তো সে হাসতে হাসতে বলছে, এম আই পেইড ফর দিস? মানে তুমি যে আমার কথা শুনবা এই জন্য কি তুমি আমার টাকা দিবা? না হলে আমার কথা বলার দরকার নেই। সো দে আর রিয়েলি প্র্যাকটিক্যাল। এই প্র্যাকটিক্যাল একটা মানে যে গ্লোবাল সোসাইটি, এই সোসাইটিতে এখন সুবিধা হয়েছে কি, আগে তো জ্ঞান কক্ষিগত ছিল, এখন আর কক্ষিগত নাই। আপনি এখন গুগল করতে পারতেছেন, চ্যাট জিপিটি করতে পারতেছেন। সো নলেজ মানে অ্যাক্সেস টু নলেজ এখন খুব ইজি। সো এই যে অ্যাডভান্টেজগুলো আছে, এই অ্যাডভান্টেজগুলোর কারণে যেটা হয়েছে আমেরিকার সেই দুর্দান্ত প্রতাপ যেটা আছে এটা এখন অনেক আস্তে আস্তে শ্রিঙ্ক করতে শুরু করছে। আর আরেকটা জিনিস হয়েছে যে ধরেন আমেরিকা তো হচ্ছে 200 বছরের সভ্যতা, আর ধরেন পার্সিয়ান সভ্যতা, চাইনিজ সভ্যতা, অটোমান এম্পায়ার, ইজিপশিয়ান এম্পায়ার, রাইট? এগুলোকে যদি আপনি একত্র করে ধরেন তাহলে তো সেই তুলনায় আমেরিকার এটা কিছুই না। তো ওই যে প্রাচীন সভ্যতাগুলো ছিল তারা আস্তে আস্তে জাগতেছে, এই যে মানে রাইজ হইতেছে, এবং তারা এখন কোলাবোরেট করতে শুরু করছে। তারা একটা কমন এনিমি খুঁজে পাইছে, সেটা হচ্ছে USA। এবং USA এখন ন্যাটোর
পিছনেও লাগতেছে, বাজেট কমায় দিচ্ছে, আলটিমেটলি ইউএসএ আস্তে আস্তে কনফাইন্ড হয়ে যাচ্ছে। আই এম নট শিওর যে এখন যদি কেউ আমাকে বলে যে তুমি কি মাইগ্রেট করবা কেন ইউএসএতে, আই উইল সে নো, বিকজ দ্য ফিউচার আই প্রেডিক্ট ইউএসএর ব্যাপারে তার চেয়ে আমার বাংলাদেশ ভালো, ইনশাল্লাহ অনেক ভালো অবস্থায় থাকে। তো এখন এই ইউএসএ যখন বলে যে বাগরাম ঘাঁটি ফেরত চায়, ও ফেরত দিয়ে করবে কি? ও তো এখন ইরান স্টাইলে প্রক্সি ক্রিয়েট করার চেষ্টা করতেছে। আমরা কখন প্রক্সি ক্রিয়েট করি? যখন আমি জানি যে আমার মিসাইল টেকনোলজি অথবা আমার অ্যাটমিক টেকনোলজি, নিউক্লিয়ার টেকনোলজি অথবা আমার বিমানের টেকনোলজি এখনো ওই লেভেলে পৌঁছায় নাই যেখানে আমি ডাইরেক্ট হিট করে রেজাল্ট বের করে নিয়ে আসতে পারবো। তখন আমি করি কি? তখন আমি প্রক্সিগুলো ক্রিয়েট করি যাতে যুদ্ধটার ব্যাপ্তি বাড়ে। এবং প্রক্সি যুদ্ধে সরাসরি হার জিত বলতে কিছু নাই। ছোট্ট একটা খণ্ডে আমি হয়তো একটু হারছি, আরেকটা জায়গায় আমি ট্রান্সফার দিচ্ছি। সো দিস ইজ হাউ ইট হ্যাপেন্স। তো এখন ইউএসএ তাদের বিশ্বজুড়ে প্রায় 800টার বেশি ক্যান্টনমেন্ট ছিল, এখান থেকে কমতেছে আস্তে 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 অনেক কমে যাচ্ছে। জাপানে যেরকম আগে চাইনিজদের সাথে জাপানদের যে ইয়েটা মুখোমুখিটা, তার মাঝখানে আগে ইউএস এর প্রেজেন্স ছিল, এই প্রেজেন্স এখন কমে আসছে। এর ফলে জাপান এখন নিজে মানে সামরিক সক্ষমতা ইনডাইরেক্টলি বাড়ানোর চেষ্টা করতেছে। তো এই প্রেক্ষিতে বাগরাম ঘাঁটি তার আসলে এই মুহূর্তে অত দরকার নেই, ঠিক আছে? সে এখন পাকিস্তানকে দিয়েই আস্তে আস্তে আফগানিস্তানকে আরো কুলডাউন, কিছুটা হাম্বিতাম্বি করার জন্য। এইটা হচ্ছে বাগরাম লইয়া বাগাড়ম্বরের মেইন কারণ হচ্ছে যে একটু ট্রাম্পের ইয়ে দেখানো, প্রেজেন্স দেখানো, জাহির করা, দেখো বাইডেন থাকতে এটা হারাইছি, আমি ট্রাম্প এটা দখল করে দিব, আমি আবার এটা আইনা দিব, পারলে নোবেল 2.0 আমাকে দিও। ঠিকই বলছেন। আমরা একটু দক্ষিণ এশিয়ার যে ভূ রাজনীতির যে জটিল সমীকরণ, সেই সমীকরণের একটু চিত্রটা দেখতে চাই আপনার পর্যবেক্ষণের মাধ্যমে। সেটি হচ্ছে ভারত পাকিস্তান, আবার পাকিস্তান এই দিক দিয়ে আফগানিস্তান, আবার বাংলাদেশ ভারত। আসলে ভূ রাজনীতির যে আসলে জটিল সমীকরণটা আসলে দক্ষিণ এশিয়া জুড়ে উঠে আসে। এখানে অন্যতম একটা বড় চরিত্র হচ্ছে চীন। আমাদের যে আঞ্চলিক যে সংকটগুলো লেগে আছে, যদি বলেন যে কূটনৈতিক সংকট, যদি বলি বাংলাদেশের সাথে এখন আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার একটা কূটনৈতিক টানাপোড়েন আছে, অন্যদিকে পাকিস্তান এবং ভারতের একটা যুদ্ধ হয়েছে কিছুদিন আগে এবং অতি সম্প্রতি হয়েছে পাকিস্তান এবং আফগানিস্তান। এবং আরেকটি সবচেয়ে মজার ব্যাপার, আমেরিকার শুল্ক নীতির কারণে আপনি একটু আগে বলেছেন যে ভারতের সাথে নতুন করে যে একটা প্রেমের সম্পর্ক বা সুন্দর একটা কূটনৈতিক সম্পর্ক গড়ে উঠছে চীনের সাথে। তো সেক্ষেত্রে চীন যেহেতু অন্যতম একটা বড় পরাশক্তিধর দেশ, সেক্ষেত্রে আপনি চীনকে কিভাবে দেখছেন? আসলে চীনের ভূমিকাটা আসলে কিভাবে দেখছেন এই আমাদের দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে? ধন্যবাদ। চীনের যে উত্থান এবং এখন যেটা এতদিন যেটাকে রাইজিং ড্রাগন বলা হইতো, সেই ড্রাগন এখন আসলে অনেক শক্তিশালী ড্রাগনে পরিণত হয়েছে। কিন্তু চীনের সাথে যেটা আমরা এখন পর্যন্ত দেখতে পাই, আমেরিকার একটা গুণগত পার্থক্য, যেটা আমেরিকা চায় হচ্ছে ইউনিপোলার একটা ব্যবস্থা, যেখানে আমেরিকাই নাম্বার 1 থাকবে, বাকিরা তাকে ফলো করবে। সেক্ষেত্রে চীন অনেকটা ইনডাইরেক্ট অ্যাপ্রোচে আগাচ্ছে। চীন কখনো দেখবেন যে কোনো যুদ্ধে জড়াচ্ছে না, এবং কোথাও যদি কোনো যুদ্ধ হয় সেখানে কিন্তু তার সৈন্য পাঠাচ্ছে না এখন পর্যন্ত। চীন খুব স্লোলি টেকনোলজিতে এবং কমার্সে, ট্রেড অ্যান্ড কমার্সে তারা গ্লোবাল আধিপত্য অর্জন করে নিয়েছে। সুতরাং এককভাবে যদি চীন বনাম ইউএসএ ধরি আমরা, তাহলে এখন আমি বলবো যে চীন ইউএসএর প্রায় সমকক্ষ, এবং কিছু কিছু ক্ষেত্রে স্পেশালি যদি আপনি টেকনোলজির কথা বলেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা বলেন, অথবা স্কেলিং অফ টেকনোলজি, প্রোডাকশনের কথা যদি বলেন, এই জায়গাগুলোতে অনেক আগে চীন এগিয়েছে। বাট আমেরিকা তো একা আমেরিকা না, আমেরিকা and ইউরোপ, অস্ট্রেলিয়া, এরা সবাই আসলে একত্রে থাকে। সো সেই পয়েন্ট অফ ভিউ থেকে চীনের এখনো আসলে অনেক পথ পাড়ি দেওয়া বাকি। চীন প্রকারান্তে যেটা মনে হচ্ছে যে একটা অল্টারনেটিভ
মানে প্ল্যান হিসেবে যেটা আগাচ্ছে সেটা হচ্ছে যে শ্বেতাঙ্গ নির্ভর যে রাষ্ট্রগুলো আছে, আমেরিকান অ্যান্ড ইউরোপিয়ান অ্যান্ড অস্ট্রেলিয়ান, এদেরকে বাইপাস করে বাকি পৃথিবীটাকে নিয়ে চীন আগানোর প্ল্যান করছে। আপনি দেখবেন যে আফ্রিকাতে চীন কিন্তু খুব চমৎকারভাবে এক্সপান্ড করছে। আপনি যদি গ্লোবাল সাউথের কথা বলেন, সেখানেও আপনি সাউথ ইস্ট এশিয়ার কথাই যদি আমরা ধরি, আগে তো ভারত এবং চীনের ভেতরে একটা দ্বৈরথ ছিল। তো মনে হচ্ছে যে ভারত মেনে নিয়েছে যে চীন যে গতিতে আগাচ্ছে এবং চীন যে গ্যাপ ক্রিয়েট করেছে, এটা সহসাই তার পক্ষে এলিমিনেট করা সম্ভব না। সুতরাং এই সাউথ ইস্ট এশিয়ায় একমাত্র ভারতই বাকি ছিল চীনের সাথে ফ্রেন্ডশিপে আসতে, যেটা কিন্তু এই রিসেন্টলি ট্রাম্পের যে ট্যারিফ যে মানে হাইক, এইটার কারণে সে বাধ্য হলো এখন চীনের সাথে চলে যেতে। নাও সাউথ ইস্ট এশিয়ার যে পলিটিক্সটা, এটা খুব সিম্পল। সেটা হচ্ছে যে আমাদের সার্কভুক্ত কয়েকটা কান্ট্রির কথা যদি আমরা বলি, ভারত নিজেকে সুপার পাওয়ার ভাবতে শুরু করে মাঝে মাঝে, এবং সুপার পাওয়ার ভাবতে শুরু করার ফলাফল হিসেবে মালদ্বীপের কাছেও সে ধাক্কা খায়, নেপালের কাছেও ধাক্কা খায়, বাংলাদেশের কাছেও ধাক্কা খায়, আর পাকিস্তানের সাথে তো তার আগে থেকেই রয়ে গেছে বৈরী সম্পর্ক। ভারত, আমরা যদি মিস্টার গুন্থারের সেই টুইটের কথা বলি, যেখানে সে বলছে যে ভারতকে আর ভারত না বলে এখন থেকে এক্স ইন্ডিয়া বলাই ভালো, কারণ ভারত ৮টা অংশে ভাগ হয়ে যাবে। এটা কিছুদিন আগে বলেছে, এবং লজিকও দেখিয়েছে কেন হবে। যেমন বাংলাদেশের ক্ষেত্রে তারা বলছে যে পশ্চিমবঙ্গ হয়তো বাংলাদেশকে রিকোয়েস্ট করবে গ্রেটার একটা বাংলার ইয়ে করার জন্য, 7 সিস্টার্স ওদিকে আলাদা হয়ে যাবে। সো ভারত এখন এই থ্রেটে মানে নিজেরাই থ্রেটেন্ড অবস্থায় আছে। সুতরাং ভারতের এই মুহূর্তে নমনীয় হওয়া ছাড়া কোনো উপায় নাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ভারতের ওই ক্যাপাসিটি এখনো হয় নাই যে সে জায়গায় জায়গায় যুদ্ধ খুঁজে বেড়াবে। সো মানে অফকোর্স ইউরোপে এবং আমেরিকায় যেহেতু তার জনসংখ্যা অনেক বেশি, ইভেন আপনি গান্ধীর কথা যদি বলেন, উনি কিন্তু ভারতের মানে দায়িত্ব নেওয়ার আগে সাউথ আফ্রিকায় ছিলেন, একজন উকিল হিসেবে কাজ করতেন। তো ভারতের এই মাইগ্রেশন প্যাটার্নটা এবং ভারতীয় ডায়াসপোরাটা অনেক বড়। তো ওইটার কারণে তারা হয়তো একটা ভুল ধারণায় ঢুকে গিয়েছিল যে তারা প্রতিবেশীদের সাথে মানে যেন তেন সম্পর্ক রেখেও কিছু একটা করতে পারবে। তো ওইটা যেহেতু এখন সাবডিউড হয়েছে এবং দক্ষিণ এশিয়ায় যেহেতু চীনের প্রাধান্য এখন বৃদ্ধি পাইছে, এখানে একটা পাওয়ার ব্যালেন্স আসতে শুরু করছে। একটা ব্যাপার হচ্ছে যে আমরা দেখি যে পাকিস্তানের সাথে চীনের অনেক আগ থেকেই বেশ ভালো সম্পর্ক। এই দিক থেকে যদি ভারত এবং নতুন করে চীনের যে সম্পর্ক, এটা যদি কূটনৈতিকভাবে এই সম্পর্কটা আরো স্ট্রেন্থিং হয়, সেক্ষেত্রে পাকিস্তানের সাথে কি চীনের কোনো ধরনের টানপোড়েন তৈরি হতে পারে, বা আপনার পর্যবেক্ষণ কি বলে? চীন খুব মানে সেফ একটা ফ্রেন্ডশিপ রুল বজায় রাখছে, যেটা আমি বাংলাদেশ এবং মিয়ানমারের উদাহরণ দিয়ে বলতে পারি। যে চীনের সাথে কিন্তু বাংলাদেশেরও ব্যবসা আছে, আমরাও তাদের কাছ থেকে সমরাস্ত্র কিনি, চীনের কাছ থেকে আবার মিয়ানমারও সমরাস্ত্র কিনছে। সুতরাং সে ওই লাইনটা ড্র করে রাখে, যেটা সে কখনো ক্রস করে না। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের খুব এক্সপেকটেশন ছিল যে চীন হয়তো মিয়ানমারকে বোঝানোর চেষ্টা করবে, চীন কিন্তু কখনো সেটা করেনি। সুতরাং ভারত এবং পাকিস্তানের ভিতরে যে ইন্টারনাল ক্ল্যাশ আছে, আমার ধারণা এইটাতে চীন কোনো পার্টির সাথে এককভাবে কোনো নেগোসিয়েশনে আসবে না। এবং চীন এবং ভারত যেহেতু এখন কাছাকাছি আসছে, আমি বরং পজিটিভটাই নেওয়ার চেষ্টা করব যে চীনের প্রভাবের কারণে এখন বরং ভারত এবং পাকিস্তানের ভিতরে রিলেশনটা একটু ঠান্ডা হওয়ার সুযোগ আছে, সম্ভাবনা আছে। কারণ যেই বাঁধগুলো মানে ভারত খুলে দেওয়ার চেষ্টা করছে, অথবা যেই নদীতে বাঁধ দেওয়ার চেষ্টা করছে, ইন্ডাস্ট্রিটির কথা বলছি, তাদের অনেকগুলোর উৎস কিন্তু আবার চায়নায়। এক্স্যাক্টলি। সুতরাং চায়না আবার ওখান থেকে প্রেশার ক্রিয়েট করতে পারতেছে। সো এখানে একটা ব্যালেন্স ক্রিয়েট হওয়ার সুযোগ এবং সম্ভাবনা আছে। তো এক্ষেত্রে আমি যেটা মনে করি যে দক্ষিণ এশিয়া এবং মানে চীনের ক্ষেত্রে আমি বটম লাইন যেটা ড্র করব, সেটা হচ্ছে চীন এখন ওই
মোরাল লেভেলে পৌঁছে যাচ্ছে যেখান থেকে তাকে আসলে একেবারে দৃষ্টিকটু পক্ষপাতিত্বের দরকার নাই, বরং ইউএসের যেরকম ইসরায়েল আছে একটা, ওইরকম যদি আমরা চীনের হইতে পারি তাহলে আমরা শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।